আচ্ছা, প্রথমে আমরা একটা ফাংশন করব, এটাকে বলা হয় লিগারে ফাংশন। দেখো এখানে ধরো কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি এইরকম চেহারা হয়, এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস এন ওয়াই ইকুয়াল টু জিরো যদি হয়, যেখানে এন এর মান 0, 1, 2, 3 এটসেট্রা হতে পারে, তখন এই ইকুয়েশনটাকে বলা হয় লিগারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনের সলিউশন কিভাবে বের করতে হয় সেটা আমার জানার দরকার নেই, আমরা এটার সলিউশনটা শিখে রাখবো। এই সলিউশনটাকে বলা হয় লিগারে পলিনোমিয়াল। এটা ln x ইকুয়াল টু ex ddx অফ n, n বার এটা ডেরিভেটিভ করতে হবে x টু দ্য পাওয়ার n e টু দ্য পাওয়ার মাইনাস x। এই হলো গিয়ে তার ইকুয়েশন। এখানে n এর মানের উপর ডিপেন্ড করে এই মানটা চেঞ্জ হবে। যেমন ধরো n এর মান যদি 0 হয়, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, এখানে ডেরিভেটিভ আর থাকবে না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো এটার মান হয়ে গেল 1। ঠিক তেমনি এখানে মান আমি n এর মান যদি 1 বসাই, তাহলে 1 মাইনাস এক্স আসবে। এটা কিভাবে আসে এটা একটু পরে আমরা এক্সারসাইজে করা আছে, সেখানে দেখে নিব। কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলি আমার একটু শিখে রাখতে হবে। সেটা হলো প্রথমে জেনারেটিং ফাংশন। আমরা জানি জেনারেটিং ফাংশন জিনিসটা হলো এটা এমন একটা ইকুয়েশন, যে ইকুয়েশন থেকে তোমার লিগারে পলিনোমিয়াল গুলি তৈরি হবে। যেমন ধরো এই ক্ষেত্রে জেনারেটিং ফাংশন হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি ইন্টু 1 মাইনাস টি ইকুয়াল টু, এই সামেশনের মাধ্যমে আমরা লিগারে পলিনোমিয়ালের বিভিন্ন এন এর মানের জন্য এটা একটা সাম, একটা সিরিজ পাবো। তখন আমি টি এর মান যদি কোএফিসিয়েন্টগুলিকে আমি ইকুয়েট করি, তখন আমি লিগারের বিভিন্ন মানের মান পাবো। এই যে এক্স্যাক্টলি তুমি এই মানগুলি পাবা যখন তুমি এই ইকুয়েশনটাকে সলভ করবা। তারপরে রিকারেন্স ফর্মুলা, এটা হলো গিয়ে তার রেফারেন্স ফর্মুলা। তিনটা রিকারেন্স ফর্মুলা আছে, তিনটা রিকারেন্স ফর্মুলা আমরা একটু দেখে রাখবো। তারপরে আমরা যাই অর্থোগোনালিটি। অর্থোগোনালিটি হলো, ধরো দুইটা লেগের পলিনোমিয়াল আছে, একটা হলো lmx আর একটা হলো lnx, এদের গুণ হলে এটার মান কেমন হবে এখানে বলে দিচ্ছে। যদি m নট ইকুয়াল টু n হয়, তাহলে এটার মান হয়ে যাবে 0, আর m যদি n হয়, তাহলে এটার মান হবে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। এইগুলি আমরা এরপরে আমরা এখন এক্সারসাইজে যাই, সেখানে গিয়ে ওগুলি দেখার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানা দরকার, সেটা হলো অ্যাসোসিয়েটেড লিগার পলিনোমিয়াল। অ্যাসোসিয়েটেড হলো কখন, যখন আগের ইকুয়েশনের সাথে এটা কম্পেয়ার করো। দেখো এখানে কি আছে, এখানে m প্লাস 1 মাইনাস এক্স আছে, আর আগের ইকুয়েশনে ছিল, এখানে ছিল, এখানে কোনো m ছিল না। খেয়াল করো, তাহলে m এর মান যদি 0 হয়, তাহলে অ্যাসোসিয়েট লিগারে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিগারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাবে। দেখো এইখানে m এর মান 1 হলে ঠিক ঠিক আগের ইকুয়েশনটাকে তুমি রিপিট পাবা। তাহলে এইটার সলিউশনটাকে আমরা বলি ln mx। এখানে m এর মান যখন 0, তার মানে তখন অ্যাসোসিয়েট লিগারে পলিনোমিয়ালটা হয়ে যাবে শুধু লিগারে পলিনোমিয়াল, এবং তাদের অর্থোগোনালিটি প্রপার্টিটা এখানে দেওয়া আছে, এটা 0। আর যখন এটা ln m এগুলি সমান, তখন এখানে এই ইকুয়েশনটাকে দিয়ে তাকে প্রকাশ করা যাবে। এই ইনফরমেশনগুলি আমার দরকার। আমরা এবার একটু এক্সারসাইজে গিয়ে ম্যাথ দেখি। এই হলো লিগার পলিনোমিয়াল। প্রথমে অঙ্কটা দিচ্ছে এরকম, আর L0x, L1x, L2x, L3x এটা বের করো। এই ইকুয়েশনে তুমি n এর মান 1, 2, 3, 0, 1, 2, 3 বের করে এটাকে এইগুলিকে প্রমাণ করতে পারবে। এগুলি কিন্তু খুবই সহজ। আচ্ছা, তারপরে আমরা যাই, যে এটা দরকার নাই। তারপর আমাদের এইটা আমার প্রমাণ করতে হবে, যে মানে এটা তার লিগারে পলিনোমিয়ালের রিকারেন্স রিলেশন। তাহলে জেনারেটিং ফাংশন থেকে আমরা বের করতে পারি, এই জেনারেটিং ফাংশনকে আমি যদি ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে, এখানে দুই জায়গায় টি আছে, একটা আছে তার ডিনোমিনেটরে আর একটা আছে এক্সপোনেনশিয়াল টার্মে। তাহলে আমার এটা ইউবি মেথড দিয়ে আমি ভেঙে ফেলতে পারি। এই ইউবি মেথড দিয়ে এটাকে আলাদা করা হয়েছে। আর এইখানে কি হয়েছে, এখানে টি এর উপর ডিফারেন্সিয়েশন করার পরে n-1 n টার্ম একটা নিচে চলে আসবে, এখানে চলে আসছে, আর এটার n-1 হয়ে গেছে। এখন মাল্টিপ্লাই করছি আমি উভয় পাশে 1 - t স্কোয়ার, তাহলে এটা আর থাকবে না,
এই টার্মটা এখানে শুধুমাত্র 1 মাইনাস টি থাকবে, 1 মাইনাস টি থাকবে। তারপরে এটা আসলে আমার তো ধারণা হচ্ছে 1 মাইনাস টি কিউব দিয়ে গুণ করছে। আচ্ছা যাক, এটা নিজেরা করে দেখতে হবে এটা যে কি করা হয়েছে। ও আচ্ছা, মনে হয় আরেকটু কাজ করতে পারে, এই পাশ থেকে এটাকে সামনে নিয়ে আসতে পারে। যাই হোক, এখানে একটু অ্যালজেব্রা করা হয়েছে। আর তাহলে আমরা এই অ্যালজেব্রা করার পর আমরা কি করব, এটাকে একটু সাজিয়ে লিখবো। সাজিয়ে লেখার পর আমরা সমীকরণের উপর পাশ থেকে টি টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টগুলিকে ইকুয়েট করব। ইকুয়েট করার পরে এরকম ইকুয়েশন আসবে। এটাকে এন ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি মাল্টিপ্লাই করি এবং সিম্পলিফাই করি তাহলে ইকুয়েশনটা চলে আসবে। সো এটা একটা রিকারেন্স রিলেশন যেটা করে দেওয়া আছে, এটা আমরা একটু দেখব। তারপর আমাদের আর আসলে লিগারে পলিনোমিয়ালে অনেক কিছু দেখেন। ও এখানে একটা অ্যাসোসিয়েট লিগারে পলিনোমিয়ালে একটা অঙ্ক আছে, তোমরা শুধুমাত্র এই অঙ্কটা একটু দেখে রাখবা, কারণ এইটা হলো, কারণ একটা দুইটা অঙ্ক না দেখলে তাহলে তুমি এই জিনিসটা সম্পর্কে ধারণা জন্মাবে না। কাজেই তুমি অ্যাসোসিয়েট লিগারে পলিনোমিয়াল কিভাবে বের করে সেই জিনিসটা এতটুকু পর্যন্ত দেখে রাখো। এইটার মাধ্যমে আমাদের শেষ হয়ে গেছে লিগারে পলিনোমিয়াল বা অনেক ধরনের পলিনোমিয়াল যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনগুলির বর্ণনা। আমাদের আসলে অনেক বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে হলো তোমার লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো হারমাইট এবং লিগারে মোটামুটি আমাদেরকে মোটামুটি ধারণা রাখতে হবে যে জিনিসটা কি। এটা ডেরিভেশনের থেকে বেশি হলো কি অঙ্কগুলি একটু আমরা এটা সলিউশনটা পারি কিনা, জেনারেটিং ফাংশনটা পারি কিনা, কোনো একটা এটার একটা পলিনোমিয়াল আমরা বের করতে পারি কিনা, এই জায়গাটা তোমাদের একটু কনসেন্ট্রেশন দিতে হবে। কারণ এইটার ব্যবহারটা লিগারে এবং হারমাইটের ব্যবহারটা একটু কম, কিন্তু লিজেন্ডার এবং বেসেলের প্রচন্ড ব্যবহার আছে। তো আমরা মোটামুটি এই জায়গাটা আমরা শেষ করলাম। এখন আমরা চলো একটু সিলেবাসটা দেখি, সিলেবাসে কি ছিল। এক মিনিট আমাকে দিলে আমি সিলেবাসটা একটু দেখাবো যে আমাদের কি পরিমাণ বাকি আছে। আমি একটু সিলেবাসটা ওপেন করি, একটু আমাকে সময় দিতে হবে। সিলেবাসটা পাচ্ছি না। এখন আমি স্টপ শেয়ার করতে, এখন আমি একটু শেয়ার করছি আবার সিলেবাসটা দেখার জন্য। সিলেবাসটা আছে, তোমরা কি সিলেবাসটা দেখতে পাচ্ছ এখন? এখন দেখো এই সিলেবাসের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এখন বাকি হলো এই এতটুকু অংশ, এই যে সলিউশন অফ দ্য ল্যাপ্লাস ইকুয়েশন এন্ড পয়সন ইকুয়েশন ইন টার্মস অফ বেসেলস এন্ড লিজেন্ডার পলিনোমিয়ালস ইন সিলিন্ড্রিক্যাল এন্ড স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস ইউজিং সেপারেশন অফ ভেরিয়েবলস, এতটুকু পর্যন্ত বাকি আছে। তবে আমি একটা জিনিস বলি, পয়সন ইকুয়েশনটাকে যেভাবে বলা হয়েছে সেভাবে সলভ করা যায় কিনা আমি জানি না, আমার কখনো চোখে পড়েনি। তো আজকে আমরা একটু শুরু করি ল্যাপ্লাস ইকুয়েশনটা কিভাবে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে সলভ করে, এটা আজকে আমরা দেখব। পরের দিন আমরা ল্যাপ্লাস ইকুয়েশন কিভাবে সিলিন্ড্রিক্যালে সলভ করে সেটা দেখব, এবং পয়সন ইকুয়েশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে নিব। তো আমাদের আসলে আরেকদিন ক্লাস হবে। সিলেবাস যদি আমরা করি তাহলে আমাদের আরেকদিন ক্লাস হবে, তবে হয়তো আমরা চাইলে আরো কিছু ম্যাথ ক্লাস কিছু চাইলে নিতে পারি, তবে সিলেবাস আরেকদিন ক্লাস করলে আমরা আসলে শেষ করে ফেলতে পারবো। তো আমরা এখন ওই যেটা আমি বলছিলাম যে ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশনটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু আমরা দেখি। আমি আসলে এই জিনিসটা হাতে করে দিতে চাইছিলাম, কিন্তু আজকে ভুলে আমি চাবি আনিনি, যার জন্য আমি এটা করতে পারছি না। আমি তোমাদেরকে একটা বই থেকে অংশ থেকে এটা করে দেখা দিব। তো এটা আমি একটু যাই ওখানে। আচ্ছা, আমি একটু এই স্ক্রিনটা, তোমরা এটা দেখতে পাচ্ছ, একটা স্ক্রিন দেখতে পাচ্ছ। এটা একটা ওয়েবসাইট থেকে নেওয়া একটা বই, যেখানে আমি এই জিনিসটা আমরা করব। এইটা হলো গিয়ে দেখো
এই মেথডটাকে বলা হয় সেপারেশন অফ ভেরিয়েবল মেথড। সেপারেশন অফ ভেরিয়েবল কি, আমরা আস্তে আস্তে আসি। আমরা প্রথমে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট অফ দ্য ল্যাপ্লাস ইকুয়েশন, এইটা হলো, তার আগে আমাদের আসলে ল্যাপ্লাস ইকুয়েশন কি সেটা জানতে হবে, সেটা একটু জানি। তো এখন তো করছিলাম, কতক্ষণ পজ হয়েছে তাও তো বলতে পারি না। আচ্ছা, আবার আমি এখানে আবার লিখি, ঠিক আছে? এই যখন থেকে হোয়াইট বোর্ডে সুইচ করলেন তখন থেকে ও ও আচ্ছা, তাহলে তাহলে আমি আবার হোয়াইট বোর্ডে একটা আবার লিখি, ঠিক আছে? হোয়াইট বোর্ডে যা লিখছি। আচ্ছা, তাহলে এটাকে আমি ইরেজ করে দিই, এটাকে ইরেজ করে দিই। তাহলে আমি এখন ওই আমরা যেটা লিখছিলাম সেটা হলো গিয়ে ল্যাপ্লাস ইকুয়েশন হলো এটা, ডেল স্কোয়ার ভি ইকুয়াল টু 0। এখন ডেল স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় ডেল স্কোয়ার ডেল ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। এই হলো গিয়ে আমার ডেল স্কোয়ারের মান। এখন আমরা কিন্তু এইটাকে বলা হয় রেক্টিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। এক্স ওয়াই জেড দিয়ে যেটাকে আমরা ডিফাইন করি সেটা হলো রেক্টিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। আর এখন আমাদেরকে আসলে চলে যেতে হবে, যদি আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করি, স্ফেরিক্যাল, তাহলে আমার কি করতে হবে, এক্স ওয়াই জেড এর পরিবর্তে আমার চলে যেতে হবে আর থিটা ফাই, ঠিক আছে? এইখানে চলে যেতে হবে। তো আমরা বইয়েই চলে যাই, কারণ বইয়ে এই ডেল স্কোয়ারের মানটা দেওয়া আছে, আমরা ওখানে সেটাখানে যাই। এখন দেখো, এইখানে তুমি ভিটাকে বাদ দাও, ভিটাকে বাদ দিলে যেটা পাবো সেটা হলো 1/r² ডেল ডেল আর, আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1/r² সাইন থিটা। এগুলিকে ডেল ডেল বলছে, আসলে এগুলিকে বলা হয় আসলে পার্শিয়াল। তা পার্শিয়াল পার্শিয়াল বলতে কষ্ট হয়, তাই আমি ডেল ডেলই বলে যাচ্ছি। ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/r² সাইন স্কোয়ার থিটা ডেল স্কোয়ার ডেল ফাই স্কোয়ার ইকুয়াল টু 0। ভিটা তো সবগুলির সাথে কমন, তার মানে এইটাই ল্যাপ্লাস ইকুয়েশন। এখন আর বাকি, তাহলে বাকি যে অংশ আছে ভি বাদে বাকি যে অংশটা আছে সেগুলি হলো আসলে ডেল স্কোয়ারের মান। এখন দেখো আর থিটা ফাই, এই তিনটা ভেরিয়েবল, এই তিনটা ভেরিয়েবল কিন্তু একে অন্যের উপর ডিপেন্ড করে না, এরা হলো ইন্ডিপেন্ডেন্ট। থিটা চেঞ্জ হলে আর যে চেঞ্জ হবে তার কোনো গ্যারান্টি নাই, বা ফাই চেঞ্জ হলে থিটা বা আর তার উপর কোনো প্রভাব ফেলবে না। কাজেই এই ধরনের ভেরিয়েবলটাকে আমরা বলি, এগুলি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যখন কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে তখন আমি এই যে ভিটা দেখো, ভি ইজ এ ফাংশন অফ আর থিটা ফাই, কিন্তু আর থিটা ফাই একে অন্যের উপর ডিপেন্ড করে না। কাজে ভি আর থিটা ফাইকে আমরা তিনটা আলাদা অংশে ভাগ করে ফেলতে পারি। একটা হলো capital R, which is a function of a small r, capital theta is a function of a small theta, and capital phi is a function of small phi। এইভাবে আমি আলাদা করে ফেললাম। এখন আমি কি করব, এই মানটা আমি এই সমীকরণে বসা দিব। এই সমীকরণে বসা দিলে কি হবে তুমি ভাবো? এই সমীকরণে বসা দিলে আমরা এইভাবে লিখতে পারতাম। আমি আবার একটু বোর্ডে যাই, কারণ আমার হাতে আজকে আমি তোমাকে দেখানোর মতো খাতা কলম দিয়ে দেখাইতে পারতেছি না। আমি এইখানে যতটুকু পারি আঁকার চেষ্টা করি। এখন আমরা এইভাবে যদি লিখি, এইভাবে যদি ডেল ডেল ধরো আর এটা ভি, এটাকে আমি এইভাবে লিখলাম ডেল ডেল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল থিটা ক্যাপিটাল ফাই। এই লাইনটা এরকম হয়ে গেল কেন? ইরেজার, ক্যাপিটাল ফাই লিখবো এখন, ক্যাপিটাল ফাই, ঠিক আছে? এই আর থিটা ফাই তিনটাকে আমি একসাথে লিখলাম, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে কি, এখন আমি যেটা করতে পারি সেটা হলো এই থিটা, ক্যাপিটাল থিটা আর ক্যাপিটাল ফাই, এই দুটাকে বাইরে নিয়ে এসে শুধু আমি এই জিনিসটাকে ভিতরে রাখবো। কেন? কারণ হলো
এই ক্যাপিটাল আর যেটা আছে সেটা স্মল আর এর উপর ডিপেন্ড করে, আরগুলি কিন্তু স্মল আর এর উপর ডিপেন্ড করে না। তার জন্য আমি থিটা এবং ক্যাপিটাল ফাইকে বাইরে নিয়ে আসছি। এখন আবার সেই পৃষ্ঠায় যাই। এখন দেখো তাহলে আমার এই ইকুয়েশনটায় কি হলো, এই জায়গাটায় আমি যদি ভি এর জায়গায় আর থিটা ফাই লিখি, থিটা ফাইকে আমি সামনে নিয়ে আসব, শুধু আরটা পড়ে থাকবে। আর এখানে যদি আমি আর থিটা ফাই লিখি, শুধু থিটাটা ভিতরে থাকবে, আর এবং ফাই এখানে চলে আসবে। এখানে যখন লিখব তখন আর এবং থিটাটা বাইরে চলে আসবে, আর শুধু ফাইটা ভিতরে চলে থাকবে। এখন আমি এই ইকুয়েশনটাকে আর থিটা ফাই দিয়ে ডিভাইড করে দিব। ডিভাইড করে দিলে কি হবে, তোমার এখানে ছিল থিটা এবং ফাই, সেটা কাটা যাবে, শুধুমাত্র 1/r থাকবে। এখানে থাকবে 1/ক্যাপিটাল থিটা, এখানে থাকবে 1/ফাই। এটা তুমি যদি হাতে করো তাড়াতাড়ি বুঝতে পারতা। আমি যদি তোমাকে আমি আজকে যদি আমার চাবি না আনার ফলে আমি আসলে খাতাটা দেখাতে পারতেছি না। তো যদি এখনো পরে প্রবলেম থাকে এটা আবার আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তারপরে দেখো এখন আমি এই ইকুয়েশনটাকে কি করতেছি, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। মাল্টিপ্লাই করে দিলে কি হবে, এই আর স্কোয়ারটা কাটা যাবে, আর উপরে থাকবে ওই এই যে দেখো এখানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে আবার আর স্কোয়ার কাটা যাবে, শুধু সাইন থিটা থাকলো, এইখানে শুধু 1/ফাই ডি ফাই স্কোয়ার থাকবে। এখন এই ইকুয়েশনটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এইখানে যে প্রথম অংশটা আছে, এই সরি এইখানে আমরা এইখানে যাই, এই যে এই অংশটা আছে থার্ড অংশে কিন্তু কোনো আর নাই, থিটা নাই, শুধু আছে ফাই। ঠিক আছে, দেখো এইখানে ফাই টার্ম আছে, কাজে এই ফাই টার্মটাকে আমি চাইলে এটাকে সেপারেট করতে পারি। এই ধরো এই টার্মটাকে আমি এখন আবার আরেকবার ডেরিভেটিভ করি, এই পুরো ইকুয়েশনটাকে ডেল ডেল ফাই দিয়ে ডেরিভেটিভ করলাম। ডেল ডেল ফাই দিয়ে ডেরিভেটিভ করলে এইটা কি আসবে, এইটা আসবে 0, কারণ এইখানে কোনো ফাই এর কোনো টার্ম নেই, এইখানে কোনো ফাই এর টার্ম নেই, কারণ এখানে আছে শুধু থিটা। ঠিক আছে, কাজে এই দুইটা টার্ম হয়ে যাবে 0। আমরা জানি যদি আমি ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ভিতরে যদি এখানে কোনো ফাই না থাকে তাহলে সেটা 0 করে আসবে, কারণ এই জিনিসটা কনস্ট্যান্ট, ফাই এর সাপেক্ষে এটা কনস্ট্যান্ট। তাহলে দেখো আমি কি পেলাম, ডেল ডেল ফাই 1/ফাই ডি স্কোয়ার ফাই বাই ফাই ইকুয়াল টু 0। এখন আমি এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে একটা কনস্ট্যান্ট চলে আসবে। এই কনস্ট্যান্টটাকে আমরা ধরে নিলাম -m²। এটা ধরে নেওয়ার কারণ আছে, কারণ -m² ধরলে এইটার সলিউশনটা আমি সহজে বের করতে পারবো। তারপর আমরা একটু নিচে যাই, তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি এটা লিখতে পারি। এটা লেখার কারণ হলো এই ইকুয়েশনের সলিউশনটা আমি জানি। আচ্ছা, এখন দেখো আর বাকি অংশটা আছে যে ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনে এখন তাহলে কি হলো, এই পার্ট রইলো, এই পার্ট রইলো, এইটাকে আমি বলবো -m², কারণ আমি এটাকে ধরে নিয়েছি -m²। এখন আমি যাই সেই ইকুয়েশনে, দেখো এই ইকুয়েশনটা লিখলাম আমি -m²। এখন আমি এই ইকুয়েশনটাকে আমি সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিই। ভাগ করে দিলে আমি পাবো 1/r ddr এইটা, আর এখানে সাইন থিটাটা নিচে চলে আসলো, আর এখানে আসলো -m² সাইন স্কোয়ার থিটা। এখন আমি যদি এই ইকুয়েশনটাকে আলাদাভাবে দুবার, একবার আর দিয়ে ডেরিভেটিভ করব, একবার থিটা দিয়ে ডেরিভেটিভ করব। ধরো আর দিয়ে যখন ডেরিভেটিভ করব তখন আমার এই টার্মটা বেঁচে থাকবে, এগুলি সব 0 হয়ে যাবে, কারণ এখানে কোনো আর নেই। তার মানে এই টার্মটার মান আমি ধরে নিতে পারি, ধরো দিস ইজ ইকুয়াল টু a, এটা যে কোনো একটা কনস্ট্যান্ট আমি a ধরে নিচ্ছি। আর তাহলে এই জিনিসটার মান হবে কি, এই জিনিসটার মান হবে -a, কারণ দুইটার যোগফল 0। ঠিক আছে, এটাকে আমি ধরে নিলাম দুইটা কনস্ট্যান্ট আমি যোগ করে এই যে a টু 0 হবে। এখন আমার এই দুইটা ইকুয়েশনটাকে সলভ করতে হবে, চলো আস্তে আস্তে করে সলভ করি। আচ্ছা, প্রথম সলিউশন আমার করব হলো এই অংশটাকে, ফাই এর অংশটাকে সলভ করলে আমি এইভাবে লিখতে পারি সি সাইন এম ফাই প্লাস ডি কস এম ফাই, অথবা এক্সপোনেনশিয়াল দিয়েও লিখতে পারি, যে কোনো একভাবে লিখি, ধরো আমরা যে কোনো একটা লিখলেই হলো। এখন কিভাবে বুঝবো যে এটা সলিউশন, তুমি এই ইকুয়েশনে ফাই এর যে দুইটা সলিউশন বলছি দুইটা সলিউশন বসাও, দেখবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়েছে, তাহলে বুঝতে পারবো এটা সলিউশন। এখন বাকি অংশটাতে যাই আমরা, এই যে অংশটা, এইটাকে আমি যদি এই আরটাকে এখানে গুণ করে দিই তাহলে হবে ddr r² dr বাই dr ইন্টু a r।
আচ্ছা, তাহলে এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, মাইনাস এ আর হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এটার সলিউশন বের করতে গেলে আমার কিন্তু একটা জিনিস সেখানে কনফার্ম, সেটা হলো রিস্কেলিং অফ আর। আমি যদি এমনভাবে আরটাকে লিখি যে তার তার রিস্কেলিং করার হতে হলো কি আমি জাস্ট একটা জায়গা থেকে শিফট করে আরেকটা জায়গায় নিয়ে গেছি, এবং যে এই শিফটিং এর ফলে এই ইকুয়েশনে কোনো ক্ষতি হবে না। তার মানে তাহলে আমি ধরে নিলাম একটা পাওয়ার লস সিরিজ ধরে আর আর এর মান ধরে নিলাম আর টু দ্য পাওয়ার এল। তাহলে এখানে যদি আমি মান বসাই, দেখো কি হবে, ডিআরএল এআরএল, এখানে এটা ডেরিভেটিভ যদি করি, এখানে প্রথমে ডেরিভেটিভ করার পরে কি হবে, এল মাইনাস, সরি এইটাকে আমি এখন প্রথমে আমি করব কি, এটাকে আমি এখন ডেরিভেটিভ করে দুইটা অংশ হয়ে যাবে। যেমন ধরো আর স্কোয়ারের টার্মটা এটা হয়ে যাবে 2r, তারপর ডি স্কোয়ার আর এর প্রাইম বাই ডি আর মাইনাস এ আর এল, এইভাবে লেখা যায়। আচ্ছা, এইখানে আমি অবশ্য একটু আমার করে দেখলে ভালো হইতো, কারণ এখানে মানটা বসানোর পরে তুমি ডেরিভেটিভ করবা, ডেরিভেটিভ করলে, ও আচ্ছা এখন বুঝতে পারছি, তুমি যখন এই ডেরিভেটিভটা করবা ভিতরে ডেরিভেটিভটা, তাহলে চলে আসবে এলটা বাইরে চলে আসবে, এখানে আসবে আর এল মাইনাস ওয়ান, তারপরে এই আর এর সাথে এই আর স্কোয়ারে যদি গুণ করো তাহলে চলে আসবে তোমার এল প্লাস ওয়ান। তার মানে আবার যদি ডেরিভেটিভ করো তাহলে, একটা ফোন আসছে, একটু প্লিজ হোল্ড করো। পরিমল বাবু, হ্যাঁ 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 হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, শিওর শিওর, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তারপর তাহলে এই অংশটা তুমি করতে পারবা। এখন তুমি কমন নিয়ে নাও, আর টু দ্য পাওয়ার এল কমন নিলে পাবা এখানে এল ইন্টু এল প্লাস ওয়ান মাইনাস এ, এটা তুমি নিজেরাই করতে পারবা। এখন আমার তাহলে এইখানে এই যে গুণফল আর টু দ্য পাওয়ার এল, এটা তো জিরো না, তাহলে নিশ্চয়ই এটা সমান সমান জিরো, তাহলে এর মান হবে এল ইন্টু এল প্লাস ওয়ান। তার মানে এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এই ইকুয়েশনে এর মান আমার লিখতে হবে এল ইন্টু এল প্লাস ওয়ান। ঠিক আছে, তারপরে আমি এই ইকুয়েশনটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো। আচ্ছা, এখন এটার এই ইকুয়েশনের দুইটা সলিউশন হতে পারে। একটা সলিউশন কি হবে, একটা সলিউশন আমরা ধরে নিই যে এল এর কোনো ভ্যালু কে নিবে, তাহলে এর মান হবে কে ইন্টু কে প্লাস ওয়ান, তাহলে ভ্যালু এল ইকুয়াল টু হবে মাইনাস, আবার যদি এল এর মান যদি মাইনাস কে প্লাস ওয়ান হয়, তখনই দেখবো যে এর মান কে ইন্টু কে প্লাস ওয়ান হয়, একই মান আসে। তার মানে দুইটা ভ্যালুর জন্য এটা এই ইকুয়েশনটা সলভ হয়, একটা হলো এল ইকুয়াল টু যখন কে, আরেকটা হলো এল ইকুয়াল টু মাইনাস কে প্লাস ওয়ান, দুইটা ইকুয়েশন। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা যেটা লিখছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে, কারণ এই সলিউশনটা আমরা পরে ব্যবহার করব। আচ্ছা, এখন আমি যাই হলো থিটা পার্টে, আমি কিন্তু এটা এখন আমি অর্ধেক রাস্তায় রেখে চলে আসছি। এখন থিটা পার্টে যাই, থিটা পার্টে আমরা কি পাইছিলাম, আমরা থিটা পার্টে একটু ব্যাক করি এই ইকুয়েশনে আসি, এইখানে তাহলে কি পাইছি, ওয়ান বাই থিটা সাইন, ওয়ান ওভার সাইন থিটা ডি ডি থিটা, সাইন থিটা ডি থিটা মাইনাস এম স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস এ। এর মান কিন্তু এখন মনে রাখতে হবে, এর মান হলো এখন এল ইন্টু এল প্লাস ওয়ান। এখন তাহলে আমরা দেখো ইকুয়েশনটা কি হইলো, এল ইন্টু এল প্লাস ওয়ান এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর থিটা এখানে একটা থিটা ছিল, সেই থিটাকে গুণ করে দিস। এখন এই এইটা কিন্তু আসলে লিজেন্ডার সলিউশন, লিজেন্ডার ইকুয়েশন। কিভাবে আমি প্রমাণ করব, ধরো এক্স ইকুয়াল টু ধরলাম আমি কস থিটা, তাহলে ডি ডি থিটা ইকুয়াল টু ডিএক্স বাই ডি থিটা বাই ডি ডিএক্স, তাহলে এখানে আসলো মাইনাস সাইন থিটা বাই ডি ডিএক্স, আর ডি ডিএক্স ইকুয়াল টু তাহলে আসলো ওয়ান ওভার সাইন থিটা ডি ডি থিটা। এখন আমি এই মানগুলি এখানে এই ইকুয়েশনে ওয়ানে বসা দিবা। হ্যাঁ, যেহেতু আবার আমার ধরে নিতে হবে এম ইকুয়াল টু জিরো, কারণ এইটা কিন্তু আসলে অ্যাসোসিয়েট লিজেন্ডার পলিনোমিয়াল। এখন এম ইকুয়াল টু জিরো যদি ধরি তাহলে আমার ইকুয়েশনটা চলে আসবে এইরকম, ঠিক আছে। আর সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এভাবে লিখি, তাহলে এই ইকুয়েশনটাকে আমি আলটিমেটলি এইভাবে আমি নিয়ে আসতে পারবো। তারা এটা কি, এটা হলো লিজেন্ডার ইকুয়েশন। লিজেন্ডার ইকুয়েশনের সলিউশন কি, লিজেন্ডার ইকুয়েশনের সলিউশন হলো পিএল কস থিটা। আর এখানে আমরা যা লিখছিলাম, সেখানে আমরা বলছিলাম যে এখানে সলিউশন আমি ধরে নিয়েছিলাম, দেখো এটা হলো আর টু দ্য পাওয়ার এল হলো তার সলিউশন,
আর ইকুয়াল টু আর টু দ্য পাওয়ার এল। এখানে কিন্তু এইটা একমাত্র সলিউশন না, আরেকটা সলিউশন হবে আর টু দ্য পাওয়ার মাইনাস এল প্লাস ওয়ান, এই যে এখান থেকে আসবে সেটা, এই যে এই এই মানটা আসবে এখানে যেটা মানটা পাইছি। তার মানে হলো আমি যদি সবগুলি এখানে কিছু অঙ্ক, কিছু জিনিস করে দেওয়া আছে এটা প্রমাণ করতে যে লিজেন্ডার পলিনোমিয়াল কিভাবে কাজ করে, এটা আমার দরকার নেই। আমার ঠিক এই লাইনের পরে এই যে সলিউশন অফ দ্য পলিনোমিয়াল পিএল এক্স এর মান আমার কস থিটা বসানোর পরে আমি চলে যাব সরাসরি এই লাইনটাতে। এইখানে দেখো ভি আর থিটা ফাই, এখানে দেখো এখানে আমার সলিউশনটা, পুরা সলিউশনটা দেওয়া আছে। এটা হলো আমার আর পার্টের সলিউশন, এটা হলো থিটা পার্টের সলিউশন, আর এটা হলো ফাই পার্টের সলিউশন। এই তিনটার গুণফল মিলেই আমার হয়ে যাবে দিস ইজ মাই সলিউশন অফ দ্য ল্যাপ্লাস ইকুয়েশন। তো তোমরা একটু, আমি এটাকে তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, তোমরা এটা একটু পড়ে দেখবা, হাতে করে দেখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হলো এই সামেশনগুলি কোত্থেকে আসলো। সামেশনগুলি এই কারণে আসছে যে তুমি যদি লেজেন্ডার পলিনোমিয়াল তখন সলিউশন বলছো একটা ইকুয়েশনের, সেটা কিন্তু একটা মাত্র সলিউশন না, এখানে আসলে অনেকগুলি সলিউশন আছে। আমরা সবসময় লেজেন্ডার পলিনোমিয়াল সলিউশনে একটা সলিউশন লিখবো যে সলিউশনে এল এল চেঞ্জ হতে থাকবে, এল এর মান হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। দেখো এখানে ঠিক তাই থাকবে, একটা সরি এম এর মান হবে মাইনাস, এল এর মান হবে জিরো থেকে ইনফিনিটি, সরি জিরো থেকে ইনফিনিটি। আর আর যে প্রথম যে অংশটা আমরা পাইছিলাম এই এখানে, এই যে এই অংশটা, এইখানে একটা সামেশন থাকবে, সেই সামেশনের মান হবে ফ্রম মাইনাস ইনফিনিটি, এম এর মান ফ্রম মাইনাস এল টু প্লাস এল। এই হলো দুইটা মিলে তোমার এই সলিউশনটা। এটা তোমরা বাসায় করে দেখো, বাসায় করে দেখার পরে তোমরা যদি শেষ পর্যন্ত বুঝতে না পারো, যে পারছো না, তখন প্রয়োজন হলে আমি আবার একবার হাতে করে দেখা দিব। তো এইটার পরে আমরা আসলে আগামী দিন যেটা পড়বো সেটা হলো ল্যাপ্লাস ইকুয়েশন ইন স্ফেরিক সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। এটা পড়ার পর পয়সন ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করতে পারবো, কিন্তু পয়সন ইকুয়েশন আসলে লিজেন্ডার পলিনোমিয়াল বা বেসেল পলিনোমিয়াল দিয়ে সরাসরি ক্যালকুলেট করা যায় না। যেটা সিলেবাসে যেভাবে লেখা আছে সেভাবে আসলে আমার ধারণা যে এটা ভাবে করা যায় না। তো আমি খুঁজে দেখি, যদি সেরকম কোনো কিছু পেয়ে যাই তাহলে হয়তো পড়িয়ে দিতে পারি। তবে আমাদের থিওরি ক্লাস আসলে প্রায় শেষ, আর একটা ক্লাসে আমরা শেষ করে দিতে পারবো। প্রয়োজন যদি হয় তাহলে আরো ক্লাস নেওয়া যাবে, তোমরা যদি মনে করো যে কোনো কোনো জায়গায় আবার নতুন করে একটু শিখতে হবে, তাহলে আবার আমি ক্লাস নেব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি আজকে মনে হয় যেখানে শেষ করব। তোমাদের কি কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন ছিল, কোর্স রিলেটেড না, নর্মালি, যে হ্যাঁ বলো বলো। ভার্সিটিতে কি আমাদের সেমিস্টার ফাইনাল মানে জানে বা ফেবে নেওয়ার কোনো চান্স আছে? দেখো আমি যেটা বলতে চাই সেটা হলো গিয়ে, তোমাদের যে ক্লাসে উপস্থিতি সেটা কিন্তু আমার দৃষ্টিতে সেটা কিন্তু ভালো ছিল না। এমন এমন না যে মানে হয়তো স্টুডেন্টরা চাইছিল তারা ক্লাস করতে, কিন্তু তাদের হয়তো ডিভাইস নাই, অথবা তারা নেটের সুবিধা পায় না, এরকম নানা কারণে তারা কিন্তু ক্লাস আসলে করতে পারে না। তো এখন আমার দৃষ্টিভঙ্গিতে পরীক্ষা নেওয়ার কি উচিত আমার তো মনে হচ্ছে না, কারণ আমার মনে হয় যে অ্যাটলিস্ট সামনাসামনি 1-2 সপ্তাহ 3 সপ্তাহ যদি ক্লাস না হয়, তাহলে পরীক্ষা নেওয়াটা কিন্তু কঠিন, তোমাদের জন্য কঠিন আমার যতদূর মনে করি। জি যারা স্যার। যারা খুব ক্লাস ক্লাস করছেও তারা হয়তো পারবা, কিন্তু যারা আসলে খুব একটু প্রবলেম আছে তারা কিন্তু একদম একদম ডিটাচড হয়ে গেছে। অনেক স্টুডেন্ট একদম ডিটাচড হয়ে গেছে, আগের মতো নাই। প্রথম দিকে কিন্তু ক্লাস একটু বেশি করছিল, কিন্তু আস্তে আস্তে হয়তো তারা হয়তো আমাদের আমাদের হয়তো কথা বুঝতে পারছে না। ইন্টারনেটে তো কত রকম সমস্যা, হয়তো বা তারা যদি আবার পড়াশোনা থেকে একবার ডিট্রাক্ট হয় তাহলে কিন্তু আবার এখানে আবার ফেরত আসা খুবই কঠিন। এরকম কিছু ঘটনা ঘটছে। তবে এই ব্যাপারটা আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা সিদ্ধান্ত নিব না কেন, কারণ আমি কিন্তু উপলব্ধি করতেছি যে তোমাদের অনেক ছেলে মেয়ের যে প্রবলেম, এটা কিন্তু আমি উপলব্ধি করতেছি। এখন আমাকে যদি চাপায় দেওয়া হয়, যখন যদি আমাদের একাডেমিক কমিটি বা যারা আছে তারা যদি আমাদেরকে চাপিয়ে দেয় যে মানে তোমাদের পরীক্ষা নিতে হবে, তখন আমি চিন্তা করব, কিন্তু আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তোমাদের পরীক্ষা নিতে এই মুহূর্তে রাজি না। কারণ এত তোমাদের এমনিতে প্র্যাকটিক্যালও হয়নি। আমার ধারণা যে প্র্যাকটিক্যাল হওয়া উচিত, প্রথমে কিছু প্র্যাকটিক্যাল হওয়া উচিত, কিছু সামনাসামনি ক্লাস হওয়া উচিত। তোমাদের যে কি বুঝো না এগুলো তো আমরা বুঝতে পারতেছি না ঠিক মতো, তাই না? তোমাদের মধ্যে কেউ ইয়েস কেউ স্যার। ভালো, খুব ভালো, কেউ কেউ ভালো পড়াশোনা করছে, আমি বুঝতে পারছি, কিন্তু সবাই কিন্তু একরকম অবস্থায় নেই।
তো এখন ইয়েস আসলে স্যার ওইটাই। হুম, কিন্তু স্যার সাপোজ একাডেমিক কমিটি যদি নিয়ে বলে যে এখন এক্সাম নেওয়া হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, স্যার সেই ক্ষেত্রে কি সেপ্টেম্বর সেই ক্ষেত্রে কি ফেব্রুয়ারিতে হওয়ার কোনো? ফেব্রুয়ারি আমার ধারণা যে মার্চের আগে কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম প্রথমত। আচ্ছা আচ্ছা আর আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে ধরো অনেক ছেলেপেলেকে বলছে যে তোমরা অ্যাপ্লাই করো, আমরা তোমাদেরকে ডিভাইস কেনার টাকা দিব। সেই টাকা স্যাংশন হয়ে চিঠি আসছে মাত্র 2 দিন হয়েছে। এখন অলরেডি কিন্তু আমাদের আরেকটা সেমিস্টারের ক্লাস শেষ, তারপরে হ্যাঁ সেই টাকা ওদের হাতে যেতে কতদিন লাগবে আমি জানি না। এখন যদি কেউ বলে যে আমরা তো আর ডিভাইসের জন্য আবেদন করছিলাম, আপনারা টাকা দেন, আমি ক্লাস করব, তো করতে পারিনি, তাদের কথা কিন্তু যুক্তি ফেলে দেওয়ার মতো না। তাদের যদি আরো 4 মাস 5 মাস আগে টাকাগুলি দিয়ে দিত ডিভাইস কেনার অন্তত, তাহলে কিন্তু আমাদের ইউনিভার্সিটি বলতে পারতো যে তোমাদের তো টাকা আগে দেওয়া হয়েছে, তোমরা ক্লাস করো নাই কেন। কিন্তু এখন কিন্তু বলতে পারবে না। কাজেই আমার কাছে মনে হচ্ছে যে একটু পিছাতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ করা উচিত। কন্টিনিউ করা উচিত কেন? কারণ আমরা যদি আবার 2 মাস ক্লাস না নিই, তোমরা সবই ভুলে যাবো। আমার হ্যাঁ মনে হয় স্যার যে ওইটা ফ্যাক্ট। হ্যাঁ, কিছু ছোট ছোট এক্সাম নিলেও আমার মনে হয় তোমাদের পড়াশোনা চলবে। আমি ভাবতেছি যেভাবে আমি ওই তোমার গামা এবং বিটা ফাংশনের পরীক্ষা নিয়েছি, সেইভাবেই আমি কতগুলি পরীক্ষা নিব। ঠিক আছে, তাহলে জি তোমাদের স্যার, আসলে প্র্যাকটিসটা হয়ে প্র্যাকটিসটা যাবে। হয়ে যাবে। হ্যাঁ, আর স্যার আমাদের তো অনেকগুলো কোর্সের ক্লাস শেষ, তাহলে ওইগুলো তো শেষই, ক্লাস কন্টিনিউ করবে তাহলে কিভাবে? না ওই আমি আমারটা বলতে পারি, আচ্ছা আচ্ছা অন্যদেরটা তো বলতে পারি না, কারণ আমি তো বাধ্য করতে পারি না। যদি ওরা বলে যে আমার কোর্স শেষ হয়ে গেছে, তাহলে আমি হ্যাঁ বাধ্য করতে পারি না। আর যে অনলাইনে যে পরীক্ষা নেওয়া, সেটাও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দেয় নাই। এটা তোমরা যারা পারো চাও তাদের জন্য আমি দিতে পারি, এটা তো বাধ্যতামূলক আমি করিনি। জি তোমরা স্যার। যারা মনে করো যে আমি অনলাইনে এই পরীক্ষাটা দিয়ে দেখি আমি কিছু পারি কিনা, তাদের জন্য আর কি। আচ্ছা স্যার, স্যার অ্যাটলিস্ট যদি স্যার আমাদেরকে তাহলে হট নোটিশ দেয় যে এক্সাম হবে, ইন কেস যদি দিল, অ্যাটলিস্ট আমাদেরকে তো মিনিমাম 1 মাস আগে তো জানাবে, তাই না? অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। হঠাৎ করে পরীক্ষা নিতে পারবে না ইউনিভার্সিটি চাইলেও। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার ওটার জন্য। স্যার আরেকটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমাদের এক্সাম নিলে কি আগের সেমিস্টারেরটা আগে নেবে নাকি বর্তমানে যেটা আমরা পড়তেছি ওই সেমিস্টারের পরীক্ষা আগে নেবে? এটা এটা নিলে আগের সেমিস্টারটাই আগে নিবে, তারপরে কত কিছুদিন সময় দিবে, তারপরে আবার আর পরের সেমিস্টার নেবে। বুঝছো? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, স্যার আমাদের নতুন সেমিস্টার কি শুরু হবে নাকি? এটা এখনো ইউনিভার্সিটি কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে কঠিন হয়ে যাচ্ছে, তাই না? তোমার যদি 3টা সেমিস্টার জমে যায়, তাহলে তোমাদের জন্য অনেক জি কঠিন স্যার, হয়ে যাবে। অনেক অনেক প্রেসার হয়ে যায় স্যার। কারণ তোমরা মনে করো, আমার ধারণা যে 60-70 জন থাকলে তো 20 জন বা 25 জন ঠিক মতো ক্লাস করছো, সবকিছু ফলো করছো, বাকি 40 জনের কি হবে বলো? তো খুবই সমস্যা একদম। তা জি আমার স্যার, আমার দৃষ্টিভঙ্গিতে ম্যাক্সিমাম পোলাপানি স্যার ক্লাস করেন নাই। হ্যাঁ, আমার দৃষ্টিভঙ্গিতে মার্চে যদি ইউনিভার্সিটি খুলে দেয়, তারপর হয়তো আমরা 20-25 দিন অন্তত ক্লাস নিব, প্র্যাকটিক্যাল হবে এর ভিতর, তারপরে আমার মনে হয় পরীক্ষা হওয়া উচিত। এখন ভবিষ্যৎ তো বলতে পারছি না যে আমাদের সংক্রমণ কমবে কিনা, বা ভ্যাকসিন কবে দিতে পারবে, এটা তো বলতে পারছি না। তো এখন অনিশ্চয়তার ভিতরেই আছে আর কি। আমরা সারা দুনিয়া অনিশ্চয়তার ভিতরে আছি, শুধু তোমরা বা ইয়ে না। আর একটা জিনিস ভেবে দেখো যে আমি যখন অনার্স পড়ছি, তখন কিন্তু তোমার হোসেন মোহাম্মদ এরশাদ ছিল ক্ষমতায়। উনি কি করতো, ওনার বিরুদ্ধে অনেক আন্দোলন হইতো, উনি সাথে সাথে ইউনিভার্সিটি বন্ধ করে দিত এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিত। যার কারণে আমরা 4 বছরের কোর্স, অনার্স আর মাস্টার, তখন অনার্স ছিল 3 বছর, মাস্টার্স 1 বছর, আমরা কিন্তু 7 বছরে শেষ করছি। তো 7 বছরে শেষ করেও তারপর আমরা যখন জীবনে মানে কিছু না কিছু তো করতে পারছি। তো আমার মনে হয় যে যদি 1 বছরও দেরি হয়, আমার মনে হয় না সমস্যা হবে না। এটা তোমরা আস্তে আস্তে আমরা হয়তো বা কিছুটা আমরা মিনিমাইজ করব টাইমগুলি। আর 1 বছর চলে যাওয়া, তোমাদের আগের তুলনায় এখন সেশন জ্যাম অনেক কম। তো এখন তো কিছু করানো নাই, এটা তো এত যে বেশি ভয় পায় না আর কি। ঠিক আছে। আর পড়াশোনা আসলে না স্যার করতে, এখনো তো অনেক ইউনিভার্সিটিতে 5 বছর 5.5 বছরের মতো লাগে এখন অনার্স অনেক শেষ। জায়গায়, এখন জগন্নাথ ভালো অবস্থায় চলে আসছিল। জগন্নাথ তোমার হয়তো যে ভর্তি হওয়ার পরে ওই, পরে 1-2 মাসের ভিতর ক্লাস শুরু করে দিত, তবে ঠিক 4 বছরে মোটামুটি শেষ হতো। মাস্টার্সে একটু সময়, অনেক সময় লাগতো, কারণ ওখানে থিসিস আছে।
তো তো খুব বেশি সময় আসলে ইউনিভার্সিটিতে লাগতো না। তো এখন আবার হয়তো বা একটু 1 বছর বেশি লাগবে আর কি মনে হচ্ছে আর কি। স্যার অ্যাটলিস্ট না পড়ে কিছু না পেরে এক্সাম দেওয়ার থেকে একটু টাইম 1 বছর টাইম নিয়ে অন্তত একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করা বেটার। আসলেই তাই। তো এখন ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত নেয় বলতে পারি না, তবে আমার ধারণা যে এমন সিদ্ধান্ত নিবে না যাতে তোমাদের ক্ষতি হয়, আমি এটাই বিশ্বাস করি। আর তোমাদের যদি হঠাৎ করে বলে যে আমাদের কয়দিন 1 সপ্তাহের ভিতরে, আমি তো প্রোটেস্ট করবো অ্যাটলিস্ট। আমি মনে করি যে তোমাদের সামনাসামনি অন্তত 3 সপ্তাহ ক্লাস হওয়া উচিত। আমি কি পড়াইছি এটা অন্তত ক্লাসে গিয়ে অন্তত বলা উচিত। জি স্যার। তো তোমাদের সব কোর্স শেষ? স্যার আমাদের সব কোর্স শেষ না, আমাদের প্রবাবিলিটিতে একটা কোর্স আরেকটা লেকচার হলে শেষ হয়ে যাবে। এমপি শেষ, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের শেষ না, অনেকটাই বাকি। ম্যামের মাত্র 18টা লেকচার হয়েছে, যদিও সিলেবাসের অনেকটা বাকি এখনো। আর ইমরান স্যারের হাফ শেষ। তাহলে কি আমারটাই তাড়াতাড়ি শেষ হলো নাকি? না না স্যার, আপনার স্যার, আগে কাকুলি আপনার ম্যামের আগেও ক্লাস এমপি শেষ হয়ে গেছে। এমপি শেষ মানে আরেকদিন অন্তত লাগবে আর কি। না না না, ওইটা হলো প্রবাবিলিটির বাকি, মাহফুজ স্যারের কোর্সটা। আচ্ছা, স্যার এমপি অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। এমপি মানে তো ম্যাথমেটিক্যাল ফিজিক্স অনেকদিন আগে শেষ হলো কোথায়? না, আমি তো এখনো শেষ অ্যাটমিক করিনি। মেথড। না 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 ও না, এ- ও এমপি ও অ্যাটমিক। এমপি, মলিকুলার ফিজিক্স। ও অ্যাটমিক অ্যান্ড মলিকুলার এমপি স্যার। ফিজিক্স, ও এমপি। আচ্ছা, আমারটা তো জি এমপি 2। এমপি 2। স্যার। তো ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক, আবার আমরা বৃহস্পতিবারে মিট করব। ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। জি আচ্ছা, স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।